একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই ক্লাসে প্রথম সেমিস্টারের পুঁই মাছে যে গল্পটি আছে সেই গল্পের শেষ চারটি পেজ অর্থাৎ 10, 11, 12 এবং 13 এই চারটি পেজ লাইন ধরে ধরে আলোচনা করব। প্রত্যেকটি লাইনের অর্থ এবং সেখান থেকে কি প্রশ্ন আসতে পারে তার বিশদ ব্যাখ্যা তোমাদের সামনে তুলে ধরবো। ইতিমধ্যে এই চ্যানেলে প্রথম যে পেজগুলো আছে তার আলোচনা করা দেওয়া হয়েছে 3টি ভিডিওর মাধ্যমে। শুধু তাই নয়, বিভিন্ন ছোট ছোট যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো চ্যানেলে পোস্ট করা হয়েছে, চাইলে তোমরা দেখতে পারো। এবং আগামীতে এই প্রথম সেমিস্টারে বিভিন্ন গল্প কবিতাগুলো এবং সাহিত্যের ইতিহাসের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তার আলোচনা এবং প্রশ্নোত্তর চ্যানেলে পোস্ট করা হবে। তাই অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। প্রথমে বলে রাখি যে পুঁই মাছা গল্পটি, সেই গল্পটিকেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা এবং এটি 1931 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রথম। এবং এটি কিন্তু মেঘমল্লার যে কাব্যগ্রন্থ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সেই মেঘমল্লার কাব্যগ্রন্থের অন্তর্গত। এবং এই গল্পের যে চরিত্র আছে তোমরা আগেই জেনে নিয়েছ, সহায়রী এবং অন্নপূর্ণা তারা স্বামী স্ত্রী এবং তাদের যে 3টি কন্যা আছে অর্থাৎ খেন্তি, পুটি, রাধি, এই চরিত্রগুলো কেন্দ্র করে কিন্তু পুরো গল্পটা আবর্তিত হয়েছে। এবং এই গল্পে আমরা দেখি একটা দরিদ্র অসহায় বাঙালি পরিবার কিভাবে তার জীবন সংগ্রাম মধ্য দিয়ে তারা জীবন কাটিয়েছে, সেই জীবন সংগ্রামের কাহিনী কিন্তু আমরা এই গল্পে দেখতে পাই। চলো দেখে নেওয়া যাক আজকের যে পরবর্তী 4টি যে পেজ আছে সেই 4টি পেজের প্রত্যেকটি লাইন ধরে আলোচনা এবং তার বিচার বিশ্লেষণ এবং সেখান থেকে কি প্রশ্ন আসতে পারে দেখে নাও। পুটি জিজ্ঞেস করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? অর্থাৎ পুটি বলছে ক্ষীর অর্থাৎ যে চালের দিয়ে যে ক্ষীর তৈরি করা হয় সেই ক্ষীর দিয়ে নাকি পাটিসাপটা হয়। খেদি বলছিল ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? তো খেদি তাকে বলেছিল যে ক্ষীরের পুর যদি না হয় তাহলে কিন্তু পাটিসাপটা হয় না। আমি বললাম কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়ে করে, সে তো কেমন ভালো লাগে। অর্থাৎ সে খেন্তি বলতে চাচ্ছে যে পুটি আর কি বলছে যে নারকেলের ছাই, সেই নারকেলের অর্থাৎ নারকেল দিয়ে তৈরি এক ধরনের শ্বাস যেটা আমরা বলি, নারকেল দিয়ে কুড়ে সেটাকে করা হয়, সেই নারকেলের ছাই দিয়েই কিন্তু বলছে যে এটা তৈরি করা যায়, এটা তো আমার মা করে এবং সেটি ভালো লাগে। অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। অর্থাৎ প্রশ্নের যে সঠিক উত্তর তার মনের মধ্যে আসছে এবং তিনি একটি বেগুনের বোটা অর্থাৎ একটি বেগুন কেটে তার বোটা দিয়ে তেল মাখিয়ে সেটাতে আর কি খোলা অর্থাৎ যার উপরে কিন্তু সেই উনুনে দিয়ে যেটা আমরা বলতে পারি অনেকটাই লাল রঙের মতো হয়ে থাকে, সেই খোলায় মাখিয়ে তার মধ্যে আর কি সেই যে ক্ষীর গোলা যেটা ছিল সেটা দিয়ে পিঠেটা তৈরি করবে। খেন্তি বলিল, খেদির ওই সব কথা। বলছি খেদি ওরকম বলে, খেদির মা তো ভারী পিঠে করে কিনা? বলছে খেদির মা তো খুব ভারী পিঠে, কথা সে বলতে যাচ্ছে খেদির মা তো আর খুব ভালো পিঠে হয়তো করতে পারে না, তাই ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? বলছে ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হয়? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলাম কি না, তাই খুড়িমা 2খানা পাটিসাপটা খেতে দিলে। অর্থাৎ বলছে সেদিন আমি তাদের জামাই এসেছিল, এখানে দাগিয়ে রাখতে পারো, সেই জামাই তাকে আসলে এবং সে গেলে সেখানে পিঠে বানানো হচ্ছিল জামাই আসা উপলক্ষে, তাই তাকে 2টো পাটিসাপটা দিয়েছিল। বলছে ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ। বলছে মা, কেমন একটা ধরা ধরা গন্ধ আছে। আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? বলছে পিঠেতে কি কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে লাগে। অর্থাৎ বলছে পাটিসাপটা ক্ষীর দিলে পিঠেটা খেতে অতটা ভালো লাগে না। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাইয়া জিজ্ঞেস করিল, মা, নারকেলের কোড়া একটু নেব? অর্থাৎ এই খেন্তি তার মার সাথে এক প্রকার প্রায় তর্ক করছিল। সে বলতে চাচ্ছিল যে সেই ঠিক এবং তার মাই সব থেকে ভালো পিঠে তৈরি করে। কথা বলতে বলতে সে বলছিল নারকেলের কোড়া অর্থাৎ যে নারকেল এক ধরনের হয় যেটাকে কুর্নি বটি বলা হয়, সেই কুর্নি দিয়ে এটাকে কোড়া হয়, সেই নারকেল কোড়াকে একটু নেবে? অন্নপূর্ণা বলিল, নে, কিন্তু এখানে বসে খাস নো, মুখ থেকে পড়বে না কি হবে, যা ওইদিকে যা। বলছে এখান থেকে বসে খাস নে, মুখ থেকে যদি পড়ে টড়ে যায় যা, অন্যদিকে গিয়ে খা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। অর্থাৎ সেই নারকেলের মালা অর্থাৎ যে মালা থেকে বের কুড়ে কুড়ে নারকেলটা বের করে নেওয়া হচ্ছিল সেই মালাই কিছুটা নিয়ে সেটাতে খেতে লাগলো। মুখ যদি
মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারে না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করছে। অর্থাৎ মুখ হচ্ছে আমাদের দর্পণ, অর্থাৎ মানুষের মুখ দেখে বোঝা যায় তার মন খারাপ না ভালো আছে। তাই খেন্তির এই যে নারকেল কোড়া একটু নিয়ে এসে খাচ্ছিল, এটা দেখে মনে হচ্ছিল সে বেশ তৃপ্তি বোধ করে, তো তার খুব ভালো লেগেছিল। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসত, দেখি গরম গরম দিই। খেন্তি জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আইতো। অর্থাৎ বলছে তোরা সব পাতা নিয়ে বস, তোদেরকে একটু গরম গরম দিই। আর ওদিকে জল দেওয়া মানে পান্তা ভাত যেটা আমরা বলি, সেই পান্তা ভাত আছে সকালে, সেটা হচ্ছে বের করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এই প্রস্তাব মনোপুত হইল না। অর্থাৎ খেন্তি যে এই যে পিঠে করছে, এই সময় আবার তাকে পান্তা ভাত নিয়ে আসতে বলেছে, এটা কিন্তু তার মনোপুত হয়নি। তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল, অর্থাৎ সেই মুখের দর্পণ যেটা বললাম, সেই মুখের দেখে কিন্তু বোঝা গেল এটা তার পছন্দ হয়নি। পুটি বলিল, মা বড়দি পিঠে খাক ভালোবেসে। বলছে বড়দি পিঠে খাক ভালোবাসেও, পিঠে খেতে খুব ভালো লাগে সে। ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। বলছে বড়দি যেন পিঠে খা, ভাত আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাইবার পরেই মেজো মেয়ে পুটি খাইতে চাইল না। অর্থাৎ মেজো মেয়ে যে ছিল তার নাম পুটি, সে কয়েকটি খেলো, খাওয়ার পরে তার আর খেতে ইচ্ছা করলো না। সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না, এটা অনেকে হয়, বেশি মিষ্টি হলে খাওয়া যায় না, তাই বলছে সে বেশি মিষ্টি খেতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। অর্থাৎ সকলের খাওয়া হয়ে গেছে কিন্তু খেন্তি তখনও খাইতেছে, কারণ বোঝা যাচ্ছে খেন্তি কিন্তু পিঠে খেতে খুব ভালোবাসে। সে মুখ বুঝিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কয় না। অর্থাৎ যখন সে খাওয়ার সময় কিন্তু চুপচাপ খায়, অর্থাৎ অ্যাকচুয়ালি খাওয়ার সময় কথা বলতে নেই, কারণ মন দিয়ে সেটা খাওয়ার দরকার। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও 18-19 খানা, এটা দাগ দিয়ে রাখো, ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট, কটি পিঠে খেয়েছিল, 18 থেকে 19টা পিঠে কিন্তু সে খেয়েছিল। জিজ্ঞাসা করিলেন, খেন্তি আর নিবি? অর্থাৎ তার মা বলছে যে খেন্তি তুই কি আর কি নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মিশ্রিত ঘাড় নাড়ে, অর্থাৎ সে খেতে খুব ভালোবাসে, তাই স্বাভাবিকভাবে সে ঘাড় নাড়িল, বলল হ্যাঁ সে আরও নেবে। অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল, হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও ওতেই কিন্তু। পুনরায় খাইতে লাগিল, অর্থাৎ একটু মার সে তারিফ করিল, অর্থাৎ মা যেহেতু তাকে আবার দিয়েছে। এখানে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে 18-19 খানা তো খেয়েছিল, কিন্তু পরবর্তীকালে সে কিন্তু তার মার দেওয়া আরও পিঠে সে খেয়েছিল। তাই যদি বলে সে প্রথমে আর কি কটি পিঠে খেয়েছিল, সেক্ষেত্রে কিন্তু উত্তর এটা হবে। এবং অপশান যদি সেক্ষেত্রে থাকে পরবর্তীকালে সে খেন্তি 18-19 খানার বেশি পিঠে খেয়েছিল, সেটাই কিন্তু সঠিক বলা যেতে পারে। অর্থাৎ এখানে বলা যেতে পারে তার মা আর কি যে ফেনিয়ে, অর্থাৎ ওই যে ক্ষীর, সেটাকে আর কি ভালো করে ফেনিয়ে নেয়, অর্থাৎ সেটাকে হাত দিয়ে ভালো করে নাড়িয়ে নেয়, সেটাকেই বলছে। এবং এর জন্যই তার মতে যে এই পিঠেটি খেতে বা তার সব থেকে বেশি ভালো লাগে বা পিঠেটি ভালো হয়। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে স্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিদা হইল। অর্থাৎ রান্নাবান্না হয়ে গেছে, পিঠে কমপ্লিট, এবার হাতা খুন্তি যা যা আছে সমস্ত কিছু সে তুলছে, আর সে তার মেয়েটির দিকে তাকিয়ে দেখছে, এবং মেয়েটি সে বুঝতে পারছে খুবই ভোজন পেটুক, অর্থাৎ সে কিন্তু খুব ভালোবাসে খেতে, যারা খুব ভালোবাসে খেতে তাদেরকে বলা হয় ভোজন পটু। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে, অর্থাৎ যেহেতু খেন্তির বয়স হয়েছে, এর আগে আমরা দেখেছি সেখানে বিয়ের কথাবার্তা সেখানে হচ্ছিল, তাই কিন্তু সেখানে বলা হচ্ছে খেন্তি যার ঘরে যাবে সে কিন্তু তাদের অনেক সুখ দেবে। অর্থাৎ সে এক কথায় বলতে যাচ্ছে সে মেয়েটি ভালো, এমন ভালো মানুষ কাজকর্মে বকো মারো গাল দাও, টু শব্দ মুখে নেই, উঁচু কথা কখনো কেউ শোনেনি। আসলে বুঝতেই পারছো যে সে এতটাই ভালো, তার মা বলছে যে তাকে বকা দিলে বা উল্টোপাল্টা বললে, এমনকি তাকে মারলেও সে কিন্তু তার মায়ের মুখের উপরে কিন্তু একটা কথাও সে বলে না, তার মা যে কথাগুলো বলে সে কিন্তু চুপচাপ শুনে যায়। তোমাদের মধ্যে অনেকে কিন্তু এর বিপরীত তোমরা কিন্তু সেক্ষেত্রে অনেকেই করে ফেলো। বৈশাখ মাসের প্রথমে সহায়রীর এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। অর্থাৎ সেই খেন্তির বয়স হয়ে যাচ্ছিল, 15 বছর বয়স হয়ে গেছে, তাকে বিবাহ দিতে হবে, পাড়ায় বা গ্রামে একটা চাপ ছিল, তাই শেষ পর্যন্ত তার এক দূর সম্পর্কের আত্মীয়ের, এখানে মনে রাখবে দূর সম্পর্কের আত্মীয় ঘটকালিতে
আর কি বিহটকালী মানে যারা আর কি ছেলে মেয়ে দেখে পাত্র পাত্রী ঠিক করে। তৃতীয় পক্ষের বিবাহ করিল, পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। অর্থাৎ বলছে পাত্রটির বয়স মোটামুটি 40-এর মধ্যেই বলা যেতে পারে, এর বেশি হবে না। এবং দ্বিতীয় পক্ষ অর্থাৎ সেই যে পাত্রটি, সেই যে ছেলেটি, তার কিন্তু আগে একবার বিয়ে হয়েছিল। তবুও দেখে নাও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না। অর্থাৎ প্রথমে কিন্তু অন্নপূর্ণা তার মা, যেহেতু ছেলেটি এরকম অবস্থা, সেই জন্য তার মা কিন্তু চায়নি তার এই ছেলের সঙ্গে বিয়ে দিতে। কিন্তু পাত্রটি সঙ্গতি সম্পন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিলেট, চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করিয়াছে। অর্থাৎ আগে যে মানে আমরা যেটা বলি ইট বালি সিমেন্টের ব্যবসা, সেই ব্যবসা করে। একমাত্র এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কি না? অর্থাৎ ভাবছি এরকম একটা ভালো পাত্র, তার টাকা পয়সা ভালো আছে, ভালো কাজ করে, এরকম একটা পাত্র অনেকটা পাওয়া প্রায় বড় একটা দুর্ঘটনা বা কপালের ব্যাপার বলা যেতে পারে। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন। অর্থাৎ তার বয়স হয়তো খুব বেশি হবে না অন্নপূর্ণা, তাই জামাইয়ের যেহেতু বয়স বেশি, তার সামনে দিতে সে একটু লজ্জা পাচ্ছিল। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না। অর্থাৎ এটা হয় আমরা দেখি আমাদের সমাজে, মেয়ের যখন বিয়ে হয়, মেয়ের বাবা বা মা যে ছেলে যার সাথে বিয়ে হয়, সেই ছেলের হাতে তার কিন্তু হাতটা তুলিয়ে দেয় এবং বলে যে আমি আমার সন্তানকে তোমার হাতে দিলাম, তুমি আমার সন্তানকে, মেয়েকে ভালো রেখো। তাই এইভাবেই তাকে দিয়ে দিলেন, ছেলেটির হাতে তুলে দিলেন। বাড়ির বাহির হইয়া আমলকি তলায়, মনে রাখবে আমলকি তলায়, বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইলেন। বেহারা মানে যারা পালকিটা বয়ে নিয়ে যাচ্ছিল তাদেরকে বলা হয় বেহারা। সেই বেহারার সুবিধা মানে তারা আর কি যেহেতু কাঁধে করে নিয়ে যাবে, তাই তাদের মতো করে সেটা আর কি ঠিকঠাক করে নিচ্ছিল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়াছে, অর্থাৎ এক ধরনের ফুল, মেদি ফুল, সেখানে গুচ্ছগুলো সেখানে নত মানে নিচু হয়ে গেছে। খেন্তির কম দামের বালুচরের রাঙার চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছিল। অর্থাৎ পালকিদের দরজা, সেই দরজা থেকে তার যে শাড়ির আঁচল, সেই আঁচলটা বেরিয়ে সেই আর কি মেদি ফুল, সেই মেদি ফুলের গাছের সঙ্গে ওখানে আর কি লুটিয়ে পড়ছিল, বা ওখানে একটা বলা যেতে পারে গাছের সাথে স্পর্শ হচ্ছিল। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ ও একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? অর্থাৎ স্বাভাবিক এটা দুশ্চিন্তা কাজ করে, মেয়ের বিয়ে দিলে সে পরের বাড়িতে যাবে, অন্যের বাড়িতে সে ঠিকঠাক থাকবে কিনা, তারা তাকে ভালোবেসে দেখবে কিনা, এই সমস্তগুলো দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক। তাই সেই দুশ্চিন্তাগুলো কিন্তু যে মেয়ের মা, তা খেন্তির মা, তার মধ্যে এগুলো হচ্ছিল। যেহেতু সে ভোজন পেটিক ছিল, তারা তাকে ঠিকঠাক দেখবে কিনা, খেতে দেবে কিনা, এইগুলো। যাইবার সময়ে খেন্তি চোখের জল ভাসিতে ভাসিতে সান্ত্বনা সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসে আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। অর্থাৎ বলছে 2 মাস, অর্থাৎ আষাঢ় মাসের মধ্যেই তাকে যেন তার বাবা গিয়ে তাকে নিয়ে আসে। অর্থাৎ সে সান্ত্বনা সুরে, অর্থাৎ চোখে জল নিয়ে, কিন্তু খেন্তি চলে যাচ্ছে। এটা মেয়েদের বিয়ে হলে তারা কাঁদতে কাঁদতে ওদের অন্যের বাড়িতে যায়, তাই বলছে। ওপরার ঠান দিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। অর্থাৎ আমাদের সমাজে প্রচলিত একটা ধারণা থাকে যে আর কি, যে বিয়ের পরে সন্তান, তাদের যে নতুন ছেলে মেয়ে আর কি সন্তান হবে, এবং বলছে যে 2 মাস পরে যাবে কেন, সন্তান হোক, অর্থাৎ তাদের ছেলে মেয়ে হোক, তারপরে একসাথে তাদেরকে গিয়ে নিয়ে আসবে। খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠিল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখায় সে একগুয়েমি সুরে বলিল, না যাবে না বই কি, দেখো তো কেমন না যান। অর্থাৎ বলছে তার বাবাকে বলছে, তাই বাবা যেন অবশ্যই তাকে যেতে হবে, তাকে আনতে যেতে হবে। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠানের মাছায় রৌদ্র দেওয়া আমসত্ত্ব তুলিতে অন্নপূর্ণার মন হুহু করিত। অর্থাৎ যখন ফাল্গুন চৈত্র মাস আমরা জানি, তখন কিন্তু আমের সময়, এবং আমের সময় সেখানে অনেকেই আমরা দেখি বাড়িতে যে আমসত্ত্ব, অর্থাৎ আমটা, কাঁচা আম কেটে সেটা কি ওদের শুকতে দেওয়া হয়। তাই সেটা মাচার উপরে উঠোনের সেই আমসত্ত্ব সেখানে শুকাতে দিয়েছিল, এবং সেটা তুলিতে কিন্তু তার কিন্তু মনের মধ্যে হু, অর্থাৎ তার যে মেয়ে খেন্তি, তার জন্য কিন্তু মনের মধ্যে যেটা বলা যেতে পারে খুব কষ্ট হতো। তার অনাচারী লোভী মেয়েটির আজ বাড়িতে নাই যে, কোথা হইতে বেড়ায় আসিয়া
লজ্জাহীনার মতো হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিয়া, মা বললো একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি, অর্থাৎ বলছে কিছু খাবার বা কোনো কিছু তাকে দিতে বলতো, সে কথাই তার মনে পড়ছে। 1 বছর উপর হইয়া গিয়েছে, পুনরায় আষাঢ় মাস বর্ষা বেশ নেমেছে, অর্থাৎ বিয়ে হয়েছে 1 বছরের বেশি হয়ে গেছে। আবার সে আষাঢ় মাসে তাকে বলেছিল আনার কথা, সে আষাঢ় মাস আবার নিয়েছে। আষাঢ় মাস সাধারণত বর্ষাকালের মাস, বর্ষা হয়ে থাকে। ঘরের দাওয়ায় বসিয়া সহায় হরি প্রতিবেশী বিষ্ণু স্বরের সহিত কথা বলিতেছিলেন, অর্থাৎ ঘরের দাওয়ায় মানে আমরা বলতে পারি যে ঘরের যে বারান্দা, সেই তার পাশেই আর কি সহায়হরি একজন প্রতিবেশী, যার নাম বিষ্ণু সরকার, তার সাথে কথা বলছিল। সহায়হরি তামাক খাজিতে সাজিত, সহায়হরি কিছু তামাক, অর্থাৎ তামাক ধরনের নেশার জিনিস সেটা সাজছিল। বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা, আমাদের অবস্থা লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে? বলছে, ও আমাদের এরকম অবস্থা হবেই, এর থেকে ভালো আর কি জুটবে, যেটা হয়েছে ভালোই হয়েছে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপরে উবু হইয়া বসিয়াছিলেন, অর্থাৎ তালপাতা মানে তালপাতা দিয়ে এক ধরনের যেটা মাদুর বলা হয়, সে মাদুরটা তৈরি হয়, তার উপরে উবু হয়ে বসে আছে। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছে, অর্থাৎ যেমন রুটি করবার জন্য ময়দা চটকানো হয় ঠিক তেমনভাবে যেন ওখানে সে আছে। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না সব তো আর তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? অর্থাৎ এখানে দুজন কথা বলছে, এবং কথা বলতে বলতে সেই খেন্তির কথা সেখানে কিন্তু উঠে এসছে। তা 1 বছরের উপর হয়ে গেছিল, সেখানে বর্ষা নেমেছে, এবং তারপরে সেই বিষ্ণু সরকারের সাথে সহায়হরি, যেখানে খেন্তির পিতা, সেই খেন্তি কিন্তু তাদের মধ্যে, অর্থাৎ বিষ্ণু সরকারের সাথে কথা হচ্ছে, এবং সেই বিষ্ণু সরকারও তার মেয়ের বিয়ে দেবে সে সম্পর্কে কথাবার্তা হচ্ছিল। এবং কথাবার্তা বলতে বলতে সেই বিষ্ণু সরকার সহায়হরিকে, অর্থাৎ খেন্তি পিতাকে বলছে, তোমাদের মেয়ের কি হয়েছিল? সহায়হরি হুকাটায় 5-6টি টান দিয়া, হুকা এক ধরনের তামাক আর কি সাজিয়ে তার মধ্যে দিয়ে সেটাকে অনেকে নেশা বস্তু হিসেবে সেবন করে, পান করে। কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম। তাহলে কি হয়েছিল? বসন্ত হয়েছিল। ব্যাপারটা কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না, 250 আন্দাজ টাকা বাকি ছিল। বলল, ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। অর্থাৎ বিয়ের সময় সাধারণত পণ দেওয়ার প্রথা আছে, এখনও সমাজে আমরা এগুলো কিন্তু দেখি। পণ দেওয়ার প্রথা কিন্তু একটা সমাজ বিরোধী কিন্তু একটা কাজ, তাই সেই পণ দেওয়ার প্রথা সমাজে কিন্তু ছিল, এবং এই পণ দেওয়ার কারণেই কিন্তু প্রচুর মেয়ে, যারা কিন্তু তাদের জীবন কিন্তু তাদেরকে মানে তারা পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। সেই পণের টাকা না দেওয়ার অপরাধে তাদের উপরে কিন্তু নানা ধরনের অত্যাচার নেমে আসতো। তাই সে 250 টাকা যেহেতু বাকি ছিল সেই পণের টাকা, তাই সে দিতে পারেনি। এই জন্যই কিন্তু সে সহায়হরি তার মেয়েতে কিন্তু তার যে বাড়িতে 2 মাসের মধ্যে আনতে বলেছিল খেন্তি, সেটা কিন্তু নিয়ে আসতে পারেনি। বলছে একেবারে চামার, বলছে একেবারে ওরা চামার মানে হচ্ছে খুবই কৃপণ বলতে পারি আমরা। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, বলছে টাকাটা ধীরে ধীরে দিচ্ছি। পুজোর তত্ত্ব কম করেও 30 টাকার কমে হবে না, অর্থাৎ পুজোর যে তত্ত্ব, অর্থাৎ পুজোর জিনিসপত্র, সেটাও কিনতে 30 টাকার কমে কিন্তু হবে না। তত্ত্ব মানে জিনিসপত্র বলতে পারি। ভেবে দেখলাম কি না, মেয়ের নানা নিন্দে ওঠালে ছোট লোকের মেয়ের মতন চলে, হাবাতে ঘরের মতো খায়, আরও কত কি। পৌষে মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না, বুঝলে? অর্থাৎ পৌষ মাসে দেখতে গেলাম, বলছি মেয়েটাকে না দেখে থাকতে পারি না। সহায়হরি হঠাৎ কত বন্ধ করিয়া জোরে মিট কতক ধরিয়া হুকায় টান দিতে লাগিল। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা শোনা গেল না, অর্থাৎ সহায়হরি হুকা টানছিল কথা বলতে বলতে, এবং দুজনে কিছুক্ষণ তারা চুপচাপ থাকলো। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বলিল, তারপর? অর্থাৎ সে বলতে থেমে গিয়েছিল যে পৌষ মাসে দেখতে গিয়েছিল, তাই বলছে তার পরের ঘটনা কি হয়েছিল। আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলেন। কুটুম্বিতা মানে হচ্ছে আত্মীয়তা করা, এরকম হয়, যেমন মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলি আমার ছোট লোক কি বড় লোক, অর্থাৎ সে বিষ্ণু সরকারকে বলছে, বলি আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুচির আমলেও এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে সহায়হরি শুদ্ধস্বরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিল। অর্থাৎ বলছে একসময় তাদের অবস্থা ভালো ছিল,
বর্তমানে তাদের অবস্থা খারাপ। তাই শ্বশুর বাড়ি যখন মেয়ের শ্বশুর বাড়ি যখন দেখতে গিয়েছে মেয়েকে, তখন সেখানে তার শাশুড়ি কিন্তু নানা ধরনের কথা শুনিয়েছে, তাদেরকে ছোট লোক বলেছে। তাদের যেহেতু মেয়ের জন্য জিনিসপত্র তারা কিছু দিতে পারেনি, তাদেরকে 15 টাকা বাকি আছে এবং তারা খালি হাতে গিয়েছে। তাই আমরা সমাজে কিন্তু এ ধরনের অনেক চিত্র আমরা দেখি, বাস্তব চিত্র, যেখানে কিন্তু মেয়ের বাড়ির থেকে যখন ছেলের বাড়িতে যাওয়া হয় বা ছেলের মেয়ের আত্মীয় স্বজন বা মেয়ে বলতে পারি মেয়ের মা মেয়ের বাবা যখন যায়, তাদেরকে কিন্তু জিনিসপত্র না নিয়ে গেলে কিন্তু সমাজের তরফ থেকে কিন্তু বা সেই মেয়ের শ্বশুর বাড়ির তরফ থেকে কিন্তু নানা ধরনের কথা তাদেরকে শুনতে হয়। তাই এখানে সেই দৃশ্যই কিন্তু আমরা দেখছি। বিষ্ণু সরকার সমর্থ সুযোগ একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নিল। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত এলো। তাহলে কি মাসে বসন্ত এলো? ফাল্গুন মাসে। অর্থাৎ বসন্ত এক ধরনের রোগ, সাধারণত এই রোগে কিন্তু অনেকে মারা যেতে থাকে। তাই বলছে বসন্ত হয়েছিল ফাল্গুন মাসে। বলছে এমন চামার বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে। অর্থাৎ বসন্ত যখন গায়ে বেরোলো তখন কি হলো, টালায় আর কি সরাসরি তার এক দুঃসম্পর্কের বোন আছে। একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, ওখানে ফেলে রেখে গেল। অর্থাৎ বলছে তারা একবার কালীঘাটে, অর্থাৎ খেন্তি শ্বশুরবাড়ির লোক, তারা কালীঘাটে পুজো দিতে এসেছিল এবং পুজো দিতে আসার পরে সময় তারা কিন্তু যা জানতে পেরেছিল টালাতে সহায়রীর দুঃসম্পর্কে একটা বোন আছে। তাই সেই রোগ যখন হয়েছিল এখানে তারা কিন্তু এই টালাতে এসেই সেই খেন্তিকে রেখে তারা চলে যায়। বলছে একটা সংবাদ না কিছু, অর্থাৎ এই যে রেখে গেল তার মেয়েকে, তারা কিন্তু শ্বশুরবাড়ির লোকজন একবারও তার পিতাকে কিন্তু জানালো না। তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে দেখতেও পাইনি না। এমনই চামার গহনাগুলি অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছিল। বলে এতটাই চামার গায়ে যে গহনা ছিল সেগুলো তারা খুলে তারপরে কিন্তু তাকে টালায় পাঠিয়েছে। যাক তা চল যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? চার মনে হচ্ছে তো মাছ ধরার জন্য চার দেওয়া হয়, এই চার। পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধা হবে না, অর্থাৎ মাছের খাদ্য চার দিয়ে মাছকে আর কি ধরা হয় বা মাছের আকর্ষণ বাড়িয়ে সে বড়শি সেখানে পাতলে সাধারণত সহজে মাছটা ধরা যেতে পারে। তারপর কয়েক মাস কাটিয়ে গিয়েছে, আজ আবার পৌষ পার্বণের দিন, অর্থাৎ সেই পৌষ মাসে আবার সেই পৌষ পার্বণ, অর্থাৎ যে পৌষ পার্বণে সেই খেন থেকে পিঠে খেয়েছিল, তার মা পিঠে করে দিয়েছিল। এবার পৌষ মাসের শেষেই এক শীত পড়িয়াছে, যে অর্থাৎ অনেক পৌষ মাসের শেষে প্রচণ্ড শীত। এরূপ শীত তারা কখনো জ্ঞানে দেখায় না। বলছে এতটাই শীত যে পড়েছে, যেরকম শীত কিন্তু তারা কখনো দেখেনি বা তাদের হয়তো দীর্ঘদিন পর এরকম শীত পড়েছে সে কথা তাদের আর মনে নেই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়ির গোলা তৈরি, অর্থাৎ চালের গুঁড়ো দিয়ে সেটাকে গোলা তৈরি করছে। পুটি ও রাধি উনুনের পাশে বসিয়ে আগুন পোহাইতেছে, অর্থাৎ খেন্তি মারা গেছে, তাই বাকি যে দুটো মেয়ে ছিল পুটি ও রাধি, তারা উনুনের পাশে বসিয়ে আছে। রাধি বলিতেছে আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুটি বলে আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা দেখো মা, রাধির দোলায় কোথায় ঝুলছে এক্ষুনি ধরে উঠবে। অর্থাৎ বলছে রাধির যে আর কি গায়ে হয়তো ওড়না আছে সেটি দুলছে, সেটি হয়তো উনুনের আগুনে ধরে যেতে পারে। অর্থাৎ যেহেতু খেন্তি নেই তাই এদের মধ্যে কথোপকথন হচ্ছে পিঠেটা কী করে তৈরি করা যেতে পারে সে সম্পর্কে। এরা একটু বড় হয়েছে তাই এরা বলছে যে এটা ওটা দিলে একটু ভালো হয়। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে এসে বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কিন্তু আগুন পোহানো হয় না। বলছে আগুনের ঘাড়ে যেও, তো আগুনের কাছে যেও না, দূরে বসো, দুর্ঘটনা ঘটতে পারে। এইদিকে আয়, গোলা তৈরি হয়ে গেল। সেদিকে আয় গোলা, অর্থাৎ যে চালের গুঁড়ো দিয়ে জলের সঙ্গে মিশিয়ে সেই গোলা তৈরি করা, সেটা হয়ে গেছে। খোলা আগুনে চড়ায় অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিল। দেখিতে দেখিতে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিল। অর্থাৎ পিঠেটা সেখানে হচ্ছে, অর্থাৎ সেই গোলাটা দিলে আস্তে আস্তে পিঠেটা কিন্তু একটু মানে যেটুকু গোলা থাকে তার থেকে যখন পিঠে হয় সেটা একটু বড় হয়ে যায়। পুটি বলিল, মা দাও প্রথম পিঠেখানা, কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অর্থাৎ সেই সারা ষষ্ঠী আগে তোমরা দেখেছিলে, বলছে সেটাকে কানাচিকে সারা ষষ্ঠীকে দিয়ে আসতে। সারা ষষ্ঠী একজন দেবী, সেই দেবীর নামে কিন্তু এই পিঠেটা প্রথমে ফেলে দিয়ে আসতে। অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। বলছে একা যাস নে, তুই সঙ্গেকে রাধিকে কিন্তু নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল, অর্থাৎ সেই পূর্ণিমা রাত, সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যোৎস্না আর আলো আছে, চাঁদের আলো আছে। বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায়
তেলাকুচা লতার থলো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকাইয়া রহিয়াছে। অর্থাৎ সেখানে বড় বড় তেলাকুচার লতার পাতা আছে, সেটা কিন্তু ভেদ করে কিন্তু এখানে সে আলোটা অনেক ক্ষেত্রে পৌঁছাতে পারছে না। প্রতি রাধি খিড়কির দৌড় খুলিতে একটা শিয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পারল। যেখানে ওখানে বন আছে, তাই সেখানে একটা শিয়াল ছিল, সেই শিয়ালটা কিন্তু তাদের যাওয়ার ফলে সে কিন্তু ছুটে পালিয়ে যায়। পুটি পিঠেখানা জোর করিয়া ছুড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিধারের নির্জন বাসবনে নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কির দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। পুটি ও রাধি ফিরে আসিলে অন্নপূর্ণা জিজ্ঞেস করিল, দিলি? অর্থাৎ সেই পিঠেটাকে সারা ষষ্ঠীকে কি দিয়ে এসছিস? পুটি বলল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে লেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিয়েছি। বলতে আগের বছর লেবুর চারা ছিল, সেখানে ঠিক ফেলে এসেছি। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাত তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরে একটা কাঠ ঠোকরা পাখি ঠক ঠক করে শব্দ করিতেছিল। তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু অর্থাৎ ঘুমের মতো হয়ে পড়িয়াছে। দুই বোনে খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্ক হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। অর্থাৎ সে বলছে যে খেন্তি সেই পিঠে সে কিন্তু খেতে খুব ভালোবাসত। তার সে কথাই মনে পড়ছে যে খেন্তি খুব পিঠে প্রেমিক ছিলেন, পিঠে খুব ভীষণ ভালো খেত। তিনজনে খানিকক্ষণ নির্বাক হইয়া বসে রইল। তাহার পরে তাহাদের তিনজনের দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাছা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসে শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সবে ধরে নাই। অর্থাৎ সেই মাচাতে সব গাছগুলো সেখানে ধরেনি, অর্থাৎ যেহেতু গাছটি অনেক বড় হয়ে গেছে তাই সে আর কি মাচা থেকে বেরিয়ে পড়ছে। মাচা হইতে বাহির হইয়া দূরিয়াছে সপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্য ভরপুর। অর্থাৎ সেই খেন্তি যেমন তার জীবনের লাবণ্য ধরেছিল, ঠিক খেন্তির মতনই যেন এই পুঁই শাকের যে গাছ, সেই পুঁই গাছটি কিন্তু সে মাচা জুড়িয়া, শুধু মাচা জুড়িয়ে না, মাচা থেকে বাইরে বেরিয়ে এসে কিন্তু তার যে লতানো যেগুলো ডাল আছে বা লতানো যেগুলো পাতাগুলো আছে, আমরা বলতে পারি ডগাগুলো যেগুলো আছে, সেই ডগাগুলো কিন্তু বাইরে এসে ঘুরছে। তা বাইরে এসে সেগুলো যেন সেই খেন্তির মতো তার যে জীবনের লাবণ্য ছিল, সেই লাবণ্যের মতো যেন ওগুলো ভরপুর হয়ে আছে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি এই যে পুঁই গাছ, এই পুঁই গাছটি কিন্তু হচ্ছে এখানে খেন্তি। অর্থাৎ খেন্তি মারা গেছে, খেন্তি আজ আর নেই, তার কিন্তু আর স্মৃতি এতে সেই পুঁই গাছটি যেন আজও সেখানে বিদ্যমান, এবং পুঁই গাছটি যেন সেই খেন্তির প্রতীক হিসাবে এখনও তাদের বাড়িতে যেন সেটা আছে, এবং সেটি যেন তারই হচ্ছে গিয়ে একমাত্র ছায়ামাত্র বলা যেতে পারে। তাহলে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী ভিডিওতে এখান থেকে যে বাকি ছোট প্রশ্নগুলো আছে সেগুলো চ্যানেলে পোস্ট করা হবে, তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো।